সম্মানিত শিক্ষার্থী ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত পর্বে আমি কিছুটা সায়েন্সের সংজ্ঞা বা ডেফিনেশনের উপর কথা বলেছি। তবু আজকে আরেকটু কথা বলবো যা সাধারণত ক্লাস 8 এবং ইন্টারমিডিয়েট লেভেলের ছাত্রছাত্রীদের জন্য করা হয়েছে, বাট এর সাথে বাঁদিকের যে আপনার বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি ডেসক্রিপটিভ সবার জন্যই বলা হয়েছে সায়েন্স কি। সায়েন্স ইজ মেরিড টু এভিডেন্স, প্রমাণ থাকতে হবে, ফিজিক্যাল প্রমাণ বা লজিক্যাল, ম্যাথামেটিক্যাল ইত্যাদি। ইটস নেচার ইজ স্কেপটিসিজম, এটা হলো যে সবসময় চিন্তা করা হয় এটা কি ঠিক হলো কি ঠিক হলো না, এটা করলে কি হতো, ওটা করলে কি হতো, এই কেমিক্যাল দিলে কি হতো, এই ফর্মুলা দিয়ে করলে কি, ইত্যাদি। Evidence is from reproducible and validated observation, measurement, etc. আপনি এমন একটা জিনিস করলেন, একটা মিক্সচারের মধ্যে দিলেন বিভিন্ন মাপের, এবং সেই একই মাপ যদি আবার অন্য পানি দিয়ে করেন বা একই পানি দিয়ে করেন বা একই রকম কেমিক্যাল দিয়ে করেন, যদি তার রেজাল্ট একই হয়, এটাকে বলা হয় রিপ্রোডিউসিবল। একই ফর্মুলা দিয়ে যেই জিনিসটা আপনি তৈরি করলেন, সেই জিনিসটা যদি একইভাবে অন্য জায়গায় করা হয়, তাকে বলা হয় রিপ্রোডিউসিবল, বারবারই একই জিনিস হবে। তো এই হলো জিনিস। অন দ্য বেসিস অফ এভিডেন্স, explanation of scientific theory is considered. আমরা একটা মডেল তৈরি করি, মডেল তৈরি করে এটা বলি যে হ্যাঁ, কেন বাংলাদেশে আর্সেনিকের সৃষ্টি হলো, ফর এক্সাম্পল বলতেছি। কে বলতেছে ন্যাচারাল, আমি বলতেছি ন্যাচারাল এনভায়রনমেন্টকে আমরা ক্ষতিগ্রস্ত করেছি এবং এর সাপোর্টে আমি তথ্য দিয়েছি। এই যে প্রমাণ, সেটা হলো আমাদের একটা সায়েন্টিফিক থিওরি এস্টাবলিশ করে। আচ্ছা, সায়েন্টিফিক the theory may change with even evidence. আমার যদি আরো বেশি ডাটা থাকে তাহলে থিওরিটা চেঞ্জ হতে পারে, বাট কাছাকাছি, খুব বেশি না। আর বেশি হলেও আপনার তখন ডাটা দিয়ে এটা সাপোর্ট হয়, এটাকে বলা হয় সায়েন্স। হোয়াট ইজ সায়েন্স? ডান দিকের যে চারটা দেখতে পাচ্ছেন, সেখানে আরেকটা এই 8 থেকে ইন্টারমিডিয়েট লেভেলের লোকদের জন্য, ছাত্রদের জন্য এই ডেফিনেশনটা। সায়েন্স ইজ দুই ভাগে ভাগ করা হয়েছে, মেনলি সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স। ন্যাচারাল সায়েন্সের উপর আবার একটা বড় ডিভিশন হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, মেটিওরোলজি, জিওলজি, আর্থ সায়েন্স, এটসেট্রা। আবার ন্যাচারাল সায়েন্স, এটা হলো এক লেভেলের জন্য। তো এটা যতই আপনি উপরের দিকে যেতে থাকেন, আরো বাড়তে থাকে ইঞ্জিনিয়ারিং সায়েন্স, নিউক্লিয়ার সায়েন্স, মেডিকেল সায়েন্স, স্পেস সায়েন্স, এগুলো বাড়তেই থাকবে। কারণ আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, ইটস এক্সপান্ডিং। যত সময় যাবে ততই মানুষ নতুন কিছু বের করবে, জানতে পারবে। আর আজকে আমি অত বড় রিসার্চের মাধ্যমে আমি যাচ্ছি না, কয়েকটি সংক্ষিপ্ত কোরআনের আয়াত দিয়েই বলতেছি। হোয়াট ইজ কোরআন? Quran is the central religious text of Islam, the little word of Allah revealed the Prophet Muhammad sallallahu alaihi wasallam through the angel Jibrail. এটা হলো কোরআনের আয়াত। এটা পুরোপুরি হুবহু আল্লাহর কথা। এটাতে কেউ করতেও পারবে না, চেঞ্জও করতে পারবে না, এরকম অনুরূপ সৃষ্টির রচনাও করতে পারবে না। যেমন এখন কথা হলো যে কি বলা যায়, যে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আরেকটা জিনিস এখানে আমি বলে রাখি, সবচেয়ে বড় অ্যান্সার এন্ড কোয়েশ্চেন আসতে হবে, যেমন কোরআন, হোয়াট ইজ কোরআন?
Quran according to Quran. Who is Allah? Allah according to Quran. Who is Muhammad? Peace be upon him. According to Quran. তো এই জন্য কোরআন শরীফকে সব ভালোভাবে আমাদের অধ্যয়ন করতে হবে, বুঝে শুনে উচ্চারণ ঠিক রেখে। এখন কথা হলে এই কিতাবে কোনো সন্দেহ নেই, দিস দ্যাট বুক, দ্যার ইজ নো ডাউট ইন ইট। দিস ইজ দ্য গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন অর দোজ হু ওয়ান্ট টু বি মুত্তাকিন। এই যে স্টেটমেন্টটা, এখন আল্লাহর কথা ছাড়া কি এরকম সম্ভব? না। এখন এমন কেউ কি আছে এটাকে চ্যালেঞ্জ করতে পারে? এখন যদি চ্যালেঞ্জ গ্রহণ করে করতে পারে না পারে, তাহলে তার আরো অল্টারনেটিভ ওয়ে কি বাট টু বিশ্বাস। যেমন এখানে বলতেছেন আল্লাহ সূরা বাকারা আয়াত নাম্বার 23, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ এখানে বলতেছেন যে মানুষকে উদ্দেশ্য করে, আমি আমার বান্দার প্রতি যেই কোরআন অবতীর্ণ করেছি এতে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে এই সূরার মতো আরেকটা সূরা নিয়ে আসো, রচনা করো, এবং তোমরা যদি সত্যবাদী হও আল্লাহ ছাড়া সকল সাহায্যকে তোমরা আহ্বান করো। দেখো তারা চেষ্টা করে, আল্লাহ তো বলেন যে বিশ্বাস করো, খালি শুধু বিশ্বাসের কথা অনেক অনেকবার আছে, বিশ্বাস করতে হবে আগে দেখিয়ে আনি আমি চেষ্টা করে পারি কিনি। আল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিছে, পারো দেখি সব মানব জাতিকে, জিন জাতিকে। যদি না পারি, আচ্ছা শেষে আরেকটা আয়াত দেখেন, সূরা হুদ আয়াত নাম্বার 88 কি বলতেছেন? হে মুহাম্মদ বলুন, যদি মানুষ ও জিন কোরআনের অনুরূপ রচনা আনয়ন করার জন্য জড়ো হয়, একসাথে হয়, মিটিং করে, সিটিং করে, কনফারেন্স করে, এবং তারা পরস্পর সাহায্যকারী হয়, জিনরাও সাহায্য করতেছে, মানুষও সাহায্য করতেছে, আর তাদেরকে বলুন তবু তারা কখনো অনুরূপ রচনা করে আনতে পারবে না। আল্লাহ তো জানে, হি ইজ দি মোস্ট নলেজেবল। চ্যালেঞ্জ দিস, এখন পারলে করো, না পারলে তোমাদের আর উপায় কি বাট টু বিলিভ ইট। এই হলো আল্লাহর কাজ। দিস ইজ এভিডেন্স। চ্যালেঞ্জ দিয়েছেন, আনো না দেখি কি আনবা, কত বড় শক্তি আছে, কত বড় টেকনোলজি আছে, বানাও না দেখি। এআই শুদ্ধা পারো দেখি, কোরআন শরীফের মতো বানাইতে পারোনি। এই হলো ব্যাপার। নেক্সট আমি যাব, এই যে দেখেন, এই যে হাফেজ সাহেবরা কোরআন শরীফ পড়তেছে, আমি আমাদের বাড়িতে গিয়েছিলাম তখন, এটা ছাত্রদের কাছ থেকে একটা মাদ্রাসা, আমাদের ফ্যামিলি এবং লোকেরা বিভিন্ন সেই মোগলাম থেকে আছে ওখানে চর্চা করে। তো এখানে আমি যেটা দেখি যে এই সায়েন্সের ব্যাপারে ওনারা মোটামুটি এখন দিচ্ছেন প্রতিটি মাদ্রাসায়, বাংলাদেশ বা বিভিন্ন দেশে শুধু পড়াই, কিন্তু এটাকে আরো শক্তিশালী করতে হবে। দে আর ভেরি ক্যাপেবল, জিনিয়াস। কোরআন শরীফ মুখস্থ করা এত সহজ না। তাদের একটা সুবিধা হলো যে আলেম ওলামা, কারি সাহেব, হাফেজ সাহেব কি শুদ্ধ করে পড়ায়। এই শুদ্ধ না পড়লে ছাত্রদের যে কত চরম ভোগান্তি দিতে হয়। তো আলহামদুলিল্লাহ এগুলি ভালোই এখন হচ্ছে, এবং সারা পৃথিবীতে আস্তে আস্তে হলে আবার প্রফেটের যুগের মতো মানুষ যখন কোরআনকে বুঝতে পারবে, তখন দেখবেন এটা আবার সোনার পৃথিবী হয়ে যাবে, সুন্দর, বিউটিফুল। তো এই কথাটাই বলছিলাম। আমি প্রায় 10 বছর কি 15 বছর আগে এই হাদিসটা একটা বড় সবার মধ্যে বলতেছিলাম, বুঝানোর চেষ্টা করতেছিলাম লোকজনদের, সব হাইলি এডুকেটেড এন্ড ওনারা অনেক ভালো বুঝেন, যে এই হাদিসটা নিয়ে অনেক গোলমাল দেখা যায়। কেন সেটা আমি এখনো বুঝতে পারতেছি না। আমি কোনো দেখি না। এটা যদি আমরা ক্রিটিক্যালি সায়েন্টিফিকলি অ্যানালাইসিস করি, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন বা মুসলিম, whatever you say, seeking education is mandatory for every Muslim man and
women. I think a little interpretation, translation is correct. কিন্তু অনেক উলামা বা অনেক লোকেরা শিক্ষিত ওনারা বলেন যে না, seeking religious education is mandatory for every Muslim man and women. তখন এটা ঠিক আছে। আবার যারা বলতেন সিকিং এডুকেশন, ওনাদের আইডিয়াটা আরো ব্রড। ভাই, যেগুলি আমরা বলতেছি খাওয়া দাওয়া, নামাজ রোজা ছাড়া স্কুল কলেজ, কৃষিকাজ, ইঞ্জিনিয়ারিং, জব, ইন্ডাস্ট্রি সবই তো আল্লাহর হাতের। এই নলেজ গুলো তো শিখতে হবে। যেমন মেডিকেল সায়েন্স পড়তে গেলে তো আমার উপরে যেতে হবে মেডিকেল ইউনিভার্সিটি বা কলেজে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজে যেতে হবে, হায়ার স্কুলে যেতে হবে, না হলে তো শিখবো না। এবং তো আমাদের জন্য রুটি রুজি, দেশের সমৃদ্ধি সবকিছু নিয়ে আসে। সেই কারণে সিকিং এডুকেশন ইজ ম্যান্ডেটরি ফর এভরি মুসলিম ম্যান এন্ড উইমেন ইজ কারেক্ট। বাট আমরা যদি সিকিং রিলিজিয়াস এডুকেশন, রিলিজিয়াস কোরআন ইজ দ্য গাইডেন্স, সবই তো যা আমরা করি, ভালো কাজ করি, ভালো পড়ালেখা করি, সবই বিলং টু ইট। আমি এটাতে ডিফারেন্স পাই না। আর এই কারণেই আমাদের মধ্যে অনেক গোলমাল আছে, যেন মেয়েরা হায়ার এডুকেশন না নিতে পারে, অমুক ফ্যামিলি হায়ার এডুকেশন নিতে পারে, এরকম মিসকনসেপশন আছে। সেটাকে আমাদের এখন সময় আছে আরো অ্যানালাইসিস করে উল্টাপাল্টা প্রচার না করে একসাথে বসে কারেক্ট করার প্রয়োজন। তারপরের লাইনটা হলো উতলবুল ইলমা লাউকানা ফিসসিন। এই কথাটা কোন অবস্থায় অনেক লোকদের সাথে আমি আলোচনা করেছি, ওনারা বলে এটা ঠিক না। কেন ঠিক না, আপনি প্রমাণ করেন। যে প্রফেট বলতে পারে না, চায়নাতে তখন কি ছিল প্রফেটের সময়? আরে ভাই, আমি তখন বললাম চায়না একটা হলো যে উনি এক্সাম্পল দিয়েছেন। কেন দিয়েছেন এবার শুনেন। প্রফেটের সময় তারও আগে থেকে মক্কায় প্রতি বছর একটা বড় ইন্টারন্যাশনাল এক্সিবিশন হতো। বিভিন্ন দেশের পণ্য সামগ্রী, বিভিন্ন জিনিসপত্র লোকজন নিয়ে এখানে আসতো, বিক্রি করতো। প্রফেট উনি জানতেন, তখন উনি প্রফেট হন নাই, কিন্তু উনি ঘুরে ঘুরে এই সমস্ত বুথ গুলি দেখতেন। এর মধ্যে পণ্য সামগ্রীর মধ্যে দেখা গেল কারুকার্য এত সুন্দর, চাইনিজ ম্যাটেরিয়াল, চাইনিজ ইউটেন্সিল, এভরিথিং। তো উনি ওইটাকে ইউজ করছেন এজ এন এক্সাম্পল। চায়না যেতে হয়, আমরা চায়না না গেলে আপনি জাপান যান, যেতেছেন তো, আমেরিকা এসছেন কি করতে, বা লন্ডনে গেছেন কি করতে, বা সব জায়গায় আমরা কেন যাই, কেন ডাক্তারি করার জন্য আপনি ইন্ডিয়া যান আর আরো অন্যান্য দেশে যান, বাংলাদেশেই করেন শুধু? এটা না, আসলে আমাদের অনেক ওপেন মাইন্ডেড হতে হবে। এই হাদিসটাও কারেক্ট আমি মনে করি। এজ এন এক্সাম্পল হিসেবে উনি বলেছেন, ওনার রুট ওইটাই, ওই যে উনি দেখেছিলেন। তাছাড়া উনি প্রফেট, এইটাতে আমি দেখি যে আমাদের অনেক সুযোগ সুবিধা আছে আলোচনা করার জন্য, এবং এক্স্যাক্টলি মিলে যাচ্ছে। উনি কি বলছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসসিন। যদি চীন যেতে, এখন আমরা সব দেশেই যাই, আবার আমাদের এখান থেকে আবার অন্য দেশে যায় যারা উন্নত। এটাই তো। আমি পরবর্তীতে এই রিলেটেড কিছু এক্সাম্পল দিব কোরআন থেকে, লাইক মাউন্টেন, তারপরে মাউন্টেন রোটেশন, তারপরে সিস্টেম, সোলার সিস্টেম সম্বন্ধে মুসলমানদের অবদান কি, ডাক্তারবিদ্যায় মুসলমানদের অবদান কি। আমি 2-3টা এক্সাম্পল দিয়ে নেক্সট তারপরে যাব এই প্রেজেন্টেশনে ফর ক্লাস 8 থেকে ক্লাস 12 গ্রেড ইন্টারমিডিয়েট, যারা সায়েন্স নেওয়ার সুযোগ হয় নাই, তারা সায়েন্স নিয়েছেন, আবারও রিভিশন করতে পারেন, এবং মাদ্রাসার ছেলে মেয়েদের জন্য এটা খুবই উপকার হবে। আর আমরা দেখব কোন লেভেলে আছে। বেশিরভাগই মাদ্রাসার মধ্যে এই সমস্ত শিক্ষা নাই, এবং এটা খুবই দরকার। দে আর ভেরি নলেজেবল, ট্যালেন্টেড স্টুডেন্টস, এবং শিক্ষকরাও তাই। এটা উন্নত করা সব দেশেই প্রয়োজন। আশা করি আমার প্রেজেন্টেশনটা আপনাদের ভালো লেগেছে। তো সবার সাথে শেয়ার করবেন এবং সবাইকে শুভেচ্ছা দিবেন।
নেক্সট পর্যায়ে আমি পানি সম্বন্ধে কিছু কথা বলবো। প্রায় 63টা আয়াত আছে এবং সেই হিসাবে এই যে সায়েন্সটা কি, কত মর্যাদা এই কোরআনের মধ্যে দেওয়া আছে, আমরা রিসার্চ না করলে বুঝতে পারবো না। সবাইকে আবারও আহ্বান জানিয়ে শেষ করছি আজকে। খোদা হাফেজ।